নমস্কার বন্ধুরা, আমি প্রেমা চলে এসেছি গপ্পঝুলির তৃতীয় এপিসোড নিয়ে, অর্থাৎ আরেকটি গল্প নিয়ে। কিন্তু সবার প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিছু অত্যাবশ্যকীয় কারণে আমার এই গল্পের ভিডিও আসতে কিছুটা সময় দেরি হয়ে গেল, তার জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা আমার আগের দুটি গল্পপাঠ শুনেছেন, আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার গল্পপাঠ যদি ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন গল্প শুনতে আপনারা আগ্রহী থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। গল্পপাঠ ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। আজকের গল্প প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও ঔপন্যাসিক চারুচন্দ্র চক্রবর্তী অর্থাৎ জরাসন্ধ ছদ্মনামে যিনি অধিক পরিচিত, তার লেখা একটি গল্প। গল্পের নাম হ্যাংম্যান। চারুচন্দ্র চক্রবর্তী সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে দার্জিলিংয়ে ডেপুটি জেলার হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে জেলের লৌহ কপাটের মধ্যে যে মানুষগুলিকে তিনি দেখেছেন, তাদের কথা ও কাহিনী তার গল্প উপন্যাসে মূর্ত হয়ে উঠেছে। তেমনই একটি গল্প হলো হ্যাংম্যান। আজকের গল্পটি তাহলে শুরু হচ্ছে। শুনতে থাকুন হ্যাংম্যান। কাল ভোরবেলা আলী হোসেনের ফাঁসি। গত মাসখানেক ধরেই চলেছে তার প্রস্তুতি পর্ব। বিচারক তো দণ্ড দিয়েই খালাস। তারপর থেকে শুরু হলো আমাদের কাজ, আমরা যারা জেল আগলে আছি, এবং তা চলতে থাকবে যতক্ষণ না খালাস পাচ্ছে সেই দণ্ডিত কয়েদি, কখনো জেল থেকে, কখনো বা দুনিয়া থেকে। আলী হোসেন চলে যাচ্ছে দুনিয়া থেকে। খানদানি ঘরের ছেলে, নিজে পছন্দ করে বিয়ে করেছিল চাচাতো বোনকে। সুন্দরী অনুগত স্ত্রী। হঠাৎ কি হলো, মাস তিনেক যেতে না যেতেই শেষ করে দিল। সঙ্গে সঙ্গে থানায় গিয়ে বলল, বউকে খুন করে এলাম, যা করবার করুন। ব্যাস, ওই পর্যন্তই। এর বেশি আর কোনো কথাই বেরোয়নি তার মুখ থেকে। থানায় না, কোর্টে না, উকিল বা আত্মীয় স্বজনের কারো কাছেই না। বলেছে, কেন দিয়ে কি দরকার আপনাদের, করেছি, এইটুকু পেলেই তো হলো। সে না করেছে আপিল, না পাঠিয়েছে মার্সি পিটিশন। হেসে বলেছিল, একটি মাত্র মার্সি শুধু চাইবার আছে, যত শিগগির পারেন ঝুলিয়ে দিন। সেদিন দিয়ে আমাদের ত্রুটি হয়নি। আপিল টাপিলের ফ্যাকরা না থাকায় ব্যাপারটা খুব তাড়াতাড়ি এগিয়ে গেছে। তাহলেও ফাঁসির একটা আয়োজন আছে, এবং সে পর্বটি মোটেই ছোট নয়। সারাদিন ধরে তাই নিয়েই ব্যস্ত ছিলাম। তারপরেও কোথাও কোনো ছিদ্র রইল কিনা আরেকবার খতিয়ে দেখবার জন্য রাত ৯টার সময় হাজির হলাম জেলখানায়। ফটক পেরিয়ে দু গেটের মাঝখানে যে প্রশস্ত জায়গা, সেখানে পা দিতেই একটা লোক হনহন করে এগিয়ে এলো। সেলাম হুজুর, আমাকে একটু বেরোবার হুকুম দিন, যাব আর আসব। কে তুমি? আগে আগে আমি মধু দাস, হ্যাংম্যান। ঢ্যাঙা কালো রোগা মতো লোকটার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখলাম। মাথায় টেরি, পরনে ফর্সা হাফ প্যান্টের নিচে অপেক্ষাকৃত ময়লা ধুতি, পায়ে স্যান্ডেল, চোখে মুখে ব্যস্ততা। ভোরবেলা এক্সিকিউশন নামে এক মহাযজ্ঞ উদযাপিত হতে চলেছে। তার প্রধান হোতা এই হ্যাংম্যান। মোটা ম্যানিলা রজ্জু দিয়ে তৈরি যে কঠিন ফাঁসটি সযত্নে রাখা আছে আমার আলমারিতে ফাঁসি মঞ্চের ওপর দাঁড়িয়ে, সেটা আলী হোসেনের গলায় পরিয়ে দেবার অত্যাবশ্যক কাজটি ওর।
ফাঁসি পর্বের অনুষ্ঠানে আমাদের প্রত্যেকেরই একটি নির্দিষ্ট ভূমিকা আছে। জেলের অধ্যক্ষ অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট, জেলার, ডেপুটি জেলার, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, চিফ হেড ওয়ার্ডার এবং সশস্ত্র বাহিনী। তাদের মধ্যে কেউ অনুপস্থিত হলে তার কাজ অন্য কাউকে দিয়ে চালিয়ে নেওয়া যাবে, কিন্তু মধু দাসের কোনো বিকল্প নেই। ফাঁস পড়াবার জন্যে তার কিছু প্রাপ্তি আছে, নগদ ৩২ টাকা। জেল সুপারের সই করা চিঠি পেয়ে সে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে গেছে এবং আজও সন্ধ্যার পরেই এসে হাজির হয়েছে। তার দায়িত্ব সম্পর্কে সে সজাগ, কিন্তু সে তো কয়েদি নয় যে বাইরে যাবার জন্যে আমার অনুমতি দরকার। ব্যাপারটা বুঝতে না পেরে গেটকিপারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। সে বলল, বড় জমাদার সাহেব ওকে গেটে আটকে রাখতে বলে গেছেন। কেন? উত্তর দিল মধু, পাছে মদটাত খেয়ে আসি এই ভয়। বুঝুন একবার, আমার কি সেই জ্ঞান নেই? এত বড় একটা দায়িত্ব রয়েছে মাথার ওপর। বাইরে যেতে চাইছো কেন? ছেলেটার অসুখ, একটিবার দেখে আসবো। এই তো কালীঘাটে আমার বাসা, ৮ ঘন্টার মধ্যে এসে পড়ব। তখনও ইতস্তত বোধ করছি দেখে সে বললে, হুজুর নতুন ঢুকেছেন জেলখানায়, আমাকে দেখেননি। তামাম জেল ডিপার্টি সব বাবুরা আমাকে চেনেন। সবখানেই আমাকে যেতে হয়, তো এই আমার পেশা। আমার বাবাও এই কাজ করে গেছেন। জাতিতে আমরা ডোম, কিন্তু কোনো ছোট কাজ করি না। মদ যদি একটু খাই, হুজুরের কাছে মিছে কথা বলবো না, কিন্তু তাই বলে আজ। দাঁতে জিভ কেটে দোকানে হাত দিল মধুটম। আমাদের বড় জমাদার অর্থাৎ চিফ হেড ওয়ার্ডার রাম অবতার সিং। লোকটি ব্যাপারেই অতি সাবধানী। প্রায়ই দেখেছি যেখানে ধরে আনা প্রয়োজন সেখানে সে বেঁধে আনে। অতিরিক্ত কর্তব্যপরায়ণ, এটাও তারই একটা দৃষ্টান্ত বলে মনে হলো। তাছাড়া ন্যায়ত এবং আইনত এই লোকটাকে তার ইচ্ছার বিরুদ্ধে আটক করে রাখবার কি অধিকার আছে আমার? মধুকে বললাম, ৮ ঘন্টার মধ্যে ফিরবে তো? হ্যাঁ হুজুর, তার আগেই চলে আসবো, শুধু ছেলেটাকে এক নজর দেখা। আমার সরকারি কোয়ার্টারের সদর দরজায় দুমদাম শব্দ এবং সেই সঙ্গে রিজার্ভ ওয়ার্ডারের বাজখাই গলা। ধর্মর করে উঠে পড়লাম। জেলের আফসন সাহেবের জরুরি তলব। একরকম ছুটে গিয়ে জেল গেটে ঢুকতেই রুক্ষ প্রশ্ন, হ্যাংম্যানটাকে তুমি বাইরে যাবার পারমিশন দিয়েছিলে? হ্যাঁ স্যার, এখনো আসেনি বলে ঘড়ির দিকে তাকিয়ে বুকের ভেতরটা যেন জমাট বেঁধে গেল। রাত 12:40। আফসন বললেন, নো, and I am certain he won't turn up tonight. তার বাড়িতে একবার, সেখানেও নেই। তার ছেলের অসুখ বলেছিল। ওরকম বলে থাকে। কাছে একখানা চেয়ার ছিল, হাতে একটা অসহায় ভঙ্গি করে সেখানে বসে পড়ে জেলার সাহেব বললেন, নাও হোয়াট টু ডু? এটা প্রশ্ন নয়, হলেও আমাকে নয়। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে বললেন, এক কাজ করো, রিং আপ ইউরোপিয়ান ওয়ার্ডার এডওয়ার্ড ইন দ্য প্রেসিডেন্সি জেল। আমার নাম করে বলো, এক্ষুনি যেন চলে আসে। ও একবার একটা ফাঁসি দিয়েছিল, হয়তো কোনো রকমে কাজটা চালিয়ে দিতে পারে। ভাগ্যক্রমে এডওয়ার্ডের তখন নাইট ডিউটি এবং জেল গেটেই তাকে পাওয়া গেল। আমার কথায় আসতে চায় না। আফসন গিয়ে অনেক করে বলতে শেষ পর্যন্ত রাজি হলো, কিন্তু আমতা আমতা করে বলল, পারবো কি? নাকটাকে ঠিক মতো প্লেস করা, এদিক ওদিক যদি সরে যায়। জেলের ভরসা দিলেন, যাবে, সঙ্গে সঙ্গে মরবে না, কিছুক্ষণ ছটফট করবে, এই তো, তা করুক। হোয়াটস দ্য হার্ম? কথা হলো রাত ঠিক 3টে হাজির হবে এডওয়ার্ড।
বাসায় আর ফেরা হলো না। বাকি রাতটা অফিসে বসেই কেটে গেল। লজ্জায়, দুর্ভাবনায় এবং কি এক আশঙ্কায় সমস্ত মনটা আচ্ছন্ন হয়ে রইল। শেষ পর্যন্ত কার্যোদ্ধার হবে কি? যদি না হয়? 3:30টায় সুপারিনটেন্ডেন্ট এসে পড়লেন, সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট। অফিসে ঢুকেই জেলারকে ডেকে পাঠালেন এবং প্রথম প্রশ্নই হলো, হ্যাংম্যান আছে তো? বাইরে থেকেই তার গলা শুনতে পেলাম এবং বুঝলাম এবার আমার ডাক পড়বে। কিন্তু পড়ল না। সম্ভবত সময় ছিল না বলে। তখন সকলেরই চিন্তা আগে আসল ব্যাপারটা মিটে যাক। আমার ব্যাপারটা পরে আসবে এবং যে কঠিন রূপ নিয়ে আসবে তার পূর্বাভাস মণি বেরোতে গিয়ে যে দৃষ্টিবান আমার প্রতি নিক্ষেপ করলেন তার মধ্যেই পাওয়া গেল। আমরা সদল বলে ফাঁসি প্রাঙ্গণে এসে পড়লাম। মাঝখানে উঁচু ঢিবির ওপর সজ্জিত ফাঁসি মঞ্চ লোহার পাত দিয়ে ঢাকা। দুধারে দাঁড়িয়ে দুটো লোহার পোস্ট এবং তার উপরে আড়াআড়িভাবে লাগানো একটি লোহার রড। তারই সঙ্গে ঝুলছে মোটা দড়ির ফাঁস। তার একদিকে একটা নট বা গিট লোহার বলের মতো শক্ত। ওরই কথা বলছিল এডওয়ার্ড। কয়েদিকে যখন চোখে মুখে ঢাকা টুপি পরিয়ে পিছন দিকে হাতকড়া লাগিয়ে ওই পাতের ওপর এনে দাঁড় করানো হবে, হ্যাংম্যান তার গলায় পরিয়ে দেবে ফাঁসি। এমনভাবে পরাবে যে ওই শক্ত বলের মতো নটটা যেন ঠিক ঘাড়ের উপর থাকে, যাতে করে লোকটা যখন ঢিবির ভিতরকার গর্তের মধ্যে পড়ে যাবে ওই কঠিন গিঁটটা তার ঘাড়ের হাড় ভেঙে দিতে পারে। তা না হলে সঙ্গে সঙ্গে মৃত্যু হবে না। হ্যাংম্যানের কৃতিত্ব ওইখানে। ওদিকে কনডেমড সেলের সামনে আলী হোসেন তার শেষ স্নান সেরে নিয়েছে। বাইরে থেকে এই উপলক্ষে যে মৌলবীকে আনা হয়েছে শোনা যাচ্ছে তার অনুচ্চ উদাত্ত কণ্ঠের কোরআন পাঠ। এদিকে দৃশ্যপট প্রস্তুত। রিজার্ভ চিফ হেডওয়ার্ডার মকবুল খাঁ নেতৃত্বে সশস্ত্র ফোর্স অর্ডার আর্মস পজিশনে দাঁড়িয়ে আছে। মঞ্চের উপর নায়কের আবির্ভাব ঘটলেই শোনা যাবে তার গম্ভীর কমান্ড, প্রেজেন্ট আর্মস। কি তার তাৎপর্য জানি না। সম্ভবত মৃত্যু পথযাত্রীর উদ্দেশ্যে কারাবাহিনীর শেষ অভিবাদন। সুপারিনটেন্ডেন্ট মেজর ঘোষ ওয়ারেন্ট হাতে অপেক্ষা করে আছেন। দায়রা বিচারপতির দণ্ডাদেশ। শেষবারের মতো দণ্ডিতকে সেটা পড়ে শোনানো হবে। সুপারের ডান পাশে দাঁড়িয়ে নিখুঁত ইউনিফর্মে সজ্জিত জেলার এবং আমরা তার ডেপুটির দল। সেল থেকে ভেসে আসা কোরআন পাঠ ছাড়া কোথাও কোনো শব্দ নেই। সব নিস্তব্ধ, নিথর। হঠাৎ পিছনে একটা চাঞ্চল্য জেগে উঠল। একজন সিপাহী এবং সঙ্গে হন্তদন্ত হয়ে ঢুকে পড়ল মধুডোম। আগিয়া হুজুর। কথাগুলো একটু জড়ানো। জেলার স্থান কাল ভুলে গিয়ে দাঁত কড়মড় করে একটা অভ্যস্ত অশ্রাব্য গালি উচ্চারণ করলেন। মধু যেন শুনতে পায়নি, এমনিভাবে এগিয়ে এসে বড় সাহেবের সামনে ফৌজি কায়দায় লম্বা স্যালুট দিয়ে দাঁড়ালো। তিনি ওর পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিয়ে বললেন, পারবে? নিশ্চয়ই পারবো। এবার কণ্ঠে কোনো জড়তা নেই। পা দুটো কিছুমাত্র টলছে না। এরই নাম বোধ হয় স্থান মাহাত্ম্য। ঢিবির ওপর দাঁড়িয়ে আলী হোসেনের গলায় ফাঁসটা ঠিক মতো পরিয়ে দিয়ে মধু তার মুখস্থ বুলিটা আউড়ে গেল। আমার কোনো অপরাধ নিও না ভাই, আমি হুকুমের দাস, হুকুম পালন করছি। তারপর হ্যান্ডেলে হাত দিয়ে অপলক চোখ দুটো তুলে ধরল বড় সাহেবের দিকে। তিনি হাতের রুমালখানা মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে হাতল টেনে দিল হ্যাংম্যান। লোহার পাতখানা সরে গেল এবং মুহূর্তের মধ্যে নিচেকার গহ্বরের মধ্যে অদৃশ্য হয়ে গেল আলী হোসেনের দীর্ঘ দেহ। মোটা দড়িটা শুধু টান টান হয়ে দাঁড়িয়ে রইল চোখের উপর।
একটুখানি নড়ে উঠল, একবার কি দুবার, তারপর একেবারে স্থির। আমরা নির্ভাবনার নিঃশ্বাস ফেলে বাঁচলাম। শেষ পর্যন্ত সব ভালোই ভালোই উতরে গেছে। অপারেশন সাকসেসফুল। তারপর সারা বাংলার বিভিন্ন জেলে মধুডোমের সঙ্গে দেখা হয়েছে আমার। সেই একই চেহারা, একই পোশাক। সেদিনকার ব্যাপারটার জন্যে সে বরাবর মনে মনে লজ্জিত ছিল। একদিন বলেও ফেলেছিল, একটু গলা ভিজিয়ে নিতে হয় হুজুর, একটা জলজ্যান্ত খুন তো, পুরো জ্ঞান থাকলে করা যায় কখনো। তবে তবে ওই দিন ডোজটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই ফিরতে অত দেরি। আর কোনোদিন অবশ্য এতটুকু গাফিলতি দেখা যায়নি তার কথায়। কাজেও কোনো ত্রুটি পাওয়া যায়নি। ওই দিন যে তাকে আমি বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলাম, তার জন্য সে মনে মনে আমার উপরে কৃতজ্ঞ ছিল। যত দেরি করুক, তবু ঠিক সময় এসে এবং ঠিক মতো কার্যোদ্ধার করে দিয়ে সেও যে আমার মুখ রক্ষা করেছিল, তার জন্যে আমিও কম কৃতজ্ঞ ছিলাম না। দুয়ে দুয়ে মিলে আমাদের মধ্যে কেমন এক ধরনের অন্তরঙ্গতা গড়ে উঠেছিল। কোনো জেল থেকে ডাক এলে গিয়ে যদি শুনতো আমি সেখানে আছি, সকলের আগে সে আমার সঙ্গে দেখা করত। সব খবর ভালো তো হুজুর? মা, খোকাবাবুরা কেমন আছেন? আমিও তার ঘর সংসারের খবর নিতাম। কালক্রমে আমি যখন কয়েক ধাপ উপরে উঠে গেছি এবং রুমাল ফেলে দিয়ে শেষ ইঙ্গিত দেবার অধিকার লাভ করেছি, তখনও আমাদের সম্পর্কটা বিশেষ বদলায়নি। তারপর একদিন সরকারি চাকরির উচ্চ মঞ্চ থেকে নেমে এলাম। ফাঁসি মঞ্চ পড়ে রইল পিছনে। সে রাজ্যের প্রধান পুরুষ হ্যাংম্যানের সঙ্গেও আর কোনো সম্পর্ক রইল না। মাঝে মাঝে মধু দাসের কথা, ডোম বললে সে স্পষ্টত ক্ষুণ্ণ হতো, তাই মধু দাসের কথা মনে পড়ত। ধীরে ধীরে ভুলে গেলাম। বছর কয়েক আগে একদিন কালীঘাটের মোড়ে দাঁড়িয়েছিলাম ট্রামের আশায়। সেই পরিচিত সুর, সেলাম হুজুর। চমকে উঠলাম। অনেকদিন বাদে শুনছি বলে নয়, লোকটার দিকে তাকিয়ে লম্বা দেহটা যেন ভেঙে পড়েছে। চোখ দুটো কোটরে, চোয়ালের হাড় ঠিকরে বেরিয়ে এসেছে। বললাম, কেমন আছো মধু? আর কেমন? কোনো অসুখ বিসুখ হয়েছিল নাকি? না হুজুর, স্রেফ না খেয়ে এই চেহারা। ছেলে পিলেগুলোকে যদি দেখেন চমকে উঠবেন। একটা নিঃশ্বাস ফেলে বলল, সেদিন আর নেই স্যার, কোনো জেল থেকেই আর ডাক আসে না। অন্য লোক ঠিক হয়েছে বুঝি? অন্য লোক? যেন গর্জে উঠল সে। মধুদাস ছাড়া হ্যাংম্যান আছে নাকি বাংলাদেশে? আজকাল ফাঁসিই হয় না। আগেকার কালের সব ছোকরা হাকিম তো আর নেই, তাদের বুকের পাটাই ছিল আলাদা। খুন প্রমাণ হলেই ফাঁসি। এখনকার এই বুড়ো জজ বাবুদের সে সাহসী নেই। ফাঁসির হুকুম দিতে হাত কাঁপে, বসিয়ে দেয় যাবজ্জীবন। কথাটা একেবারে মিথ্যা নয়। আইসিএস জজদের আমলে যত ফাঁসি হতো, পরের যুগে তা অনেক কমে গেছে। মধু যেন একটু লজ্জিত হলো। আপনি হয়তো ভাবছেন দলে দলে লোক ফাঁসি কাঠে মরুক, এই চাইছি আমি। তা নয়, কিন্তু দুটো চারটেও যদি না মরে, ছেলে পিলে নিয়ে আমি বাঁচি কি করে? অন্য কোনো কাজ টাজ কি কাজ করব বলুন? আমার বউ ওই কথাই বলে, শুয়োর চড়াও, লাশ কাটো, নর্দমা সাফ করো। আমার জাতের অন্য 5টা লোক যা করে। শুনুন কথা, আরে আমি যে একটা হ্যাংম্যান, 32 টাকা সরকারি ফি পাই। আপনাদের মতো সাহেব শুভরা কত ভালোবাসেন, আমি কখনো ছোট কাজ করতে পারি?
ট্রাম এসে পড়েছিল। উঠে পড়লাম। প্রায় ধুঁকতে ধুঁকতে ফুটপাত ধরে এগিয়ে গেল মধু দাস। কয়েক মাস পরে আবার দেখা হলো মধুর সঙ্গে। না হলেই বোধহয় ছিল ভালো। একটা সাহিত্য সভায় নিমন্ত্রণ ছিল। হাজরা রোডে ট্রাফিক জ্যাম, এগোবার উপায় নেই। গাড়িটা ঘুরিয়ে নিয়ে ড্রাইভার কালীঘাটের একটা সরু গলির মধ্যে ঢুকে পড়েছিল। কয়েক মিনিট চলার পর দেখা গেল সেখানকার অবস্থা আরও জটিল। ঠিক সামনেই সারা রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি, পিছনে হটবার জো নেই। পরপর অনেকগুলো গাড়ি এসে দাঁড়িয়েছে। পুলিশের আবির্ভাব স্বভাবতই আমার ড্রাইভারের কৌতূহল উদ্রেক করল। নেমে গেল খবর নিতে। কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, খুন কেস, একটা মেয়ে মানুষের মাথা ফেটে গেছে, মেরেছে নাকি তার স্বামী। নাম শুনলাম মধু ডোম। হ্যাঁ, মধু ডোম। তাড়াতাড়ি নেমে পড়লাম। পুলিশ তখন লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে। খোলার ঘরের বারান্দার উপর উপুর হয়ে পড়ে আছে একটা কঙ্কালসার নারী দেহ। মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কাছেই পড়ে আছে একখণ্ড রক্ত মাখা কাঠ। ঘটনাটা মোটামুটি শোনা গেল। মধু বড় একটা বাড়ি থাকে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। দুপুরের দিকে ফিরছিল। সামনেই একটা 10-12 বছরের উলঙ্গ ছেলে ম্যানহোলের ভিতর থেকে উঠে দাঁড়ালো। সর্বাঙ্গে ময়লা। প্রথমটা চিনতে পারেনি মধু। তারপর একটু ঠাহর করে দেখল তারই ছেলে। তেড়ে উঠল, এ কাজ করতে কে বলেছে তোকে? মা। মা? মা, চল বাড়ি চল, ম্যানহোলে ঢুকতে লজ্জা করে না? ছেলে গ্রাহ্য করল না। বাকি লোকগুলোর সঙ্গে ওদিকটায় চলে গেল। হন হন করে বাড়ি ফিরল মধু দাস। সামনেই পেল বউকে। শাসিয়ে উঠল, আর হুকুমে আমার ছেলেকে ওই নোংরা কাজ করতে পাঠিয়েছিস? বউও সমানে তেড়ে জবাব দিল, পাঠিয়েছি, বেশ করেছি। 3 দিন হাড়ি চড়েনি এদিকে, তাই বলে হ্যাংম্যানের ছেলে নর্দমা সাফ করবে? হ্যাংম্যান? শ্লেষে বিদ্রুপ করে ফেটে পড়ল বউ। তোর হ্যাংম্যানের মাথায় মারি ঝাড়ু। মুখ সামলে কথা কস বলে একটা কুৎসিত গালাগালি যোগ করলো শেষের দিকে। বউটারও মাথা ঠিক ছিল না। তেড়ে এলো এবং মুখ থেকে যা বেরোলো তাও কম কুৎসিত নয়। মধুর হাতের কাছে ছিল একটা কাঠ। তুলে নিতেই বউ একটা কি ছুঁড়ে মারল ওর দিকে। সঙ্গে সঙ্গে কাঠটা তার মাথায় গিয়ে পড়ল। এক ঘায়েই খতম। আশেপাশের বাড়ি থেকে লোকজন ছুটে এসে দেখল বউয়ের রক্তাক্ত দেহটার দিকে শূন্য বিহবল দৃষ্টিতে তাকিয়ে আছে মধু ডোম। তারপর ধীরে ধীরে ভিতরে গিয়ে ঢুকল। পুলিশ এসে বাড়িতেই পেয়ে গেল আসামিকে। রান্নাঘরের আড়া থেকে ঝুলছে। জীবনে অনেক ফাঁসি দিয়েছে হ্যাংম্যান। শেষ ফাঁস পরিয়ে দিল নিজের গলায়। দামি ম্যানিলা রোপ আর কোথায় পাবে? নটফটের ঝঞ্ঝাটও ছিল না। বউয়েরই একটা ছেঁড়া শাড়ি পাকিয়ে দড়ি বানিয়েছে এবং গলায় পড়ে ঝুলে পড়েছে। এতক্ষণ শুনছিলেন চারুচন্দ্র চক্রবর্তীর গল্প হ্যাংম্যান। গল্পটি আপনাদের কেমন লাগলো শুনতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক আর গল্পটি শেয়ার করবেন অবশ্যই। নতুন নতুন আরও অনেক গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে এইটুকুই। আবার আরেকটা গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসব। শুনতে থাকুন গপ্পঝুলি, সঙ্গে থাকুন গপ্পঝুলির। ধন্যবাদ।